আসসালাম ভূত টাইপের একটি ঘটনা। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে থ্যাংক ইউ যে আপনি অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে এত ব্যস্ততার মাঝখানেও সময় দিয়েছেন। আপনার আর বাবু ভাইয়ের কাছে আমাদের আসলে ঋণের কোনো শেষ নেই। না রাসেল ভাই, জিনিসটা একটু অন্যরকম। আমরা তো আসি আপনাদের জন্য, আমাদের লিসেনারদের জন্যই। তো আসলে রাসেল ভাই, ঘটনা কিভাবে শুরু করবো আমি আসলে গুছাতে পারছি না, হাত পা কাঁপছে, কেমন জানি লাগছে আর কি। কারণ ছবিটা পাওয়ার পর থেকে আমি ছবিটা দেখে আমার কাছে অসুস্থ ফিল একটু ডিফারেন্ট মনে হচ্ছিল আর কি। পাওয়ার পর থেকে আমার নিজের একটু খারাপ লাগছে। তো যার সাথে ঘটেছে তার কি। মাসুম ভাই দেখেছেন? মাসুম ভাই আপনার কাছে কেমন লেগেছে? মাসুম ভাইকে দেখিয়েছিলাম, ভয়ঙ্কর। মাসুম ভাইয়ের গলা শুনলেন আপনারা, ভয়ঙ্কর, এবং মাসুম ভাইয়ের কাছেও ভয়ঙ্কর লেগেছে। তার মানে বুঝতেই পারছেন খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা কোথায় ঘটেছে রাসেল ভাই বলতে পারছি না। একটি আমার অনেক পার্সোনাল কাজে, পার্সোনাল কারণে মানা করা আছে। আমরা ঘটনাটাই ঘটনা বলবেন, এবং আমরা কোথায় ঘটেছে সেটা কিন্তু আমরা জানি। আমরা অফ এয়ারে সেটা শুনেছি এবং সেখান থেকে অনেকেই হয়তো শুনছেন এই মুহূর্তে। অবশ্যই রাসেল ভাই, অনেকেই শুনছেন। তো যে জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। আচ্ছা। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মানে মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরেই একটা থানা, ওইখানে রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি এবং শেষ বাড়িটা তাদের বাড়ির পেছনে পুরো ধুধু ক্ষেত। আচ্ছা। ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নাই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তালা করে। এর আগে টিন শেড ছিল এবং ওই এলাকার তারা স্থানীয়। আগে শহরের দিকে থাকতো, পরে এইখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তী এখানে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই, থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিওনাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর, উনি হচ্ছেন যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা। তো আত্মীয় স্বজনই এখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন, যেদিন উনি বাসায় ফিরছিলেন, সেদিন আর মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। তো এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেঁচে যায়। উনি তখন সবাইকে বলে যে না, এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতো হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি, তার বাবা মা থাকতো হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলা 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা। তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন। তো শোরুম টোরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা, ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা ছিল মানে থাকে, সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে যাওয়ার পর লোকটা চলে গেল। আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে এখন ওই মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে, হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল, তার চোখের সামনে, একদম চোখের সামনে। মানে মেয়েটাকে দেখারও তিনি কোনো সময় পান নাই, কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা। তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে, ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি, ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা। কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানা কাছেই, দৌড়ে গেলেন থানার কাছে। আচ্ছা। বলা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার
কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তারা পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল। কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজল, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। ওই যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলা পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ ওই যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচড়াৎ করতে থাকে। হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে করতে থাকে। খুব সিম্পল, আপনার আমার সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে, বলে যে লাশটার কি অবস্থা। বলছে লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, ডেড বডিটা। এখন ওই ডোম লাশটার কি করবে না করে, পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোন হাসপাতালে, আসলে গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নেই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠাই দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম কোলাসেল গেটটা লাগে সে উপরে উঠবে। উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন ওই রাত্রেবেলায়। উপরে গিয়ে তার মাকে বলল যে মা, এই নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন? পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বলে কই, আমি তো গন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই। 2008 তো রাসেল ভাই বেশি দিন আগে না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বলল যে আন্টি, আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 20-25 মাসের মতো হয়। ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই। তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের দিন সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘোরে। যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ। থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো, যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়। সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওর আসলে একটু সুবিধা কি, যদি তালাটা ভাঙি আবার তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্ব থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার মানে সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এইখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ না, তো মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসে, ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খোলে। পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নার রুমটা বন্ধ, হালকা ভিড়ানো বন্ধ। তো উনি পুলিশ অফিসারটা বলে যে আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ ওইটাতে যাবো। পুরো গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, মানে কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে, আমি থাকবো সাথে, আমি দেখবো। তো প্রতিটা বাসাটা চেক করে, বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, সরায় ভেড়ায়। দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে। এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোট আর একটা মাথা খাটের উপর আছে, যে ছবিটা আমরা দেখেছি, মাথা লাশের মানে মাথাটা খাটের উপর। পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে ঠাস করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে। বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ, যেটা মানে লাস্ট, মানে মাথাটা আলাদা শুধু একটা বেডের উপরে, বেডটাও পুরা চাদরটা পুরা মচড়ানো। আর রান্না মানে বাথরুমের ভেতরে
কোমরের উপরে পড়া লাশটা, ওটাও পচে গেছে একদম। এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, ধরে গেছে অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক কি। রাসেল ভাই উনি যেটা দেখলো যে ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে, যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল সেই চেহারা হুবহু মিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসার ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায় এবং ডেড বডি পুরো পেঁচিয়ে প্যাকেট করে তদন্তের জন্য বাইরে পাঠিয়ে দেয়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবেই, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই। কারণ পুলিশ উনি ওই কাজিন তাকে ঢুকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%। কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের পাচ্ছে সেটা মার্ডার কেসের, কারণ ওই আলমারি ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে চেক বই উঠিয়েছে টাকা, সেখানে জাস্ট একটা বান্ডিল পড়া ছিল, বাকি সব নিয়ে চলে যাচ্ছে, আর কিছু নাই। পুরো আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপরে কেনা জানি 7,000 টাকা পড়া ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তীতে সময় লাশ নিয়ে যায়। তার ইচ্ছা ছিল যে বলবে যে আমি ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেওয়া হয়, বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসে সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজবেন্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুজনকেই খুন করে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল এবং জবাইটা করেছে কোমরের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কোমরের উপরে এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখে দেয়। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, সেই অদ্ভুত মহিলার সাথে এটা অনেকটুকু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরোটাই কানেক্ট করে এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তাহলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে, ওই অদ্ভুত ব্যাপার, ওই মুহূর্তে দেখেছেন। পরবর্তীতে সময় এই লাশটার কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু ওই ছিল। পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম হুবহু মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয়নি, কিন্তু এটাই ছিল ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা আমরা সরাসরি যে আমাকে বাবু আজকে অ্যাপে প্রচুর মানুষ শুনছেন, প্রচুর, এবং আমরা ধারণা করছি যে বাংলাদেশে তো আছেনই, অ্যাপে বেসিক্যালি যারা শুনছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। কমেন্ট সেকশনে এসে আপনারা অবশ্যই লিখবেন। এবং বাবু ভাই, আপনি শুরুর সময় আপনি সবাইকে যারা বাইরে আছেন তাদের জন্য আপনি আপনার যারা ভূত এফএম শুনছেন এবং আগে থেকে শুনছেন এবং নতুন শুনছেন, অ্যাপে তো অনেকেই নতুন করে শোনা শুরু করেছেন, কাজ 2-1 বছর মনে হয় লঞ্চ হয়েছে অ্যাপটা, দেশি বিদেশি অনেকেই শুনছেন, তাদের জন্য জানিয়ে রাখছি আমার নিজের পরিচয়টাও, যে আমি ভূত এফএমে আসছি 2012 সাল থেকে, এবং আমি একটা সময় যুক্তরাষ্ট্রে ছিলাম বেশ অনেক বছর, 1 যুগের বেশি সময়। তো সেখানে একসময় ঘুরে বেড়াতাম, কৈশোরে ছিলাম তখন, ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ছিল। এবং জায়গাগুলো যদি একটু মেনশন করতে হতো, ওখানে ফ্লোরিডাতে হচ্ছে আমি মোটামুটি আমার টাইম বেশিরভাগ সময় কেটেছে ফ্লোরিডাতে, ওয়েস্ট পাম বিচে। এছাড়াও নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন। ওই যে হন্টেড প্লেসগুলোর নাম বলেছিলেন, হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আমি ওই সময় থেকে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, যেমন আপনার ওখানে এলিগেটর অ্যালে যেটা আছে, এলিগেটর অ্যালের কথা সবাই বলে। দেন বয়েন্টন বিচের কিছু কিছু জায়গা আছে, এগুলো কথা বলেছে। দেন আপনার লেক মিয়াকা একটা জায়গা আছে, ডি ল্যান্ড আছে, এরকম কিছু কিছু জায়গা। অ্যাকচুয়ালি আমার
যারা ফ্রেন্ড ছিল টিনেজার বয়সী ওই দেশে যারা ছিল আর কি আমেরিকান, ওরা প্রায় সাজেস্ট করতো আর কি যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। তো আমিও যেহেতু এই ভূত লাভার ছিলাম তখন থেকে, এবং আমরা এরকম রেট নামে একটা গ্রুপ করে বেশ ঘুরে বেড়াতাম। রেট স্ক্যানার্স নাম ছিল তখন। চমৎকার। তো এটাই হচ্ছে ঘুরে ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, এটা মিডল ইস্টের ঘটনা, সৌদি আরবের ঘটনা। আমি বলে রাখি যে সৌদি আরবের বিভিন্ন অংশে অনেক কিছু দেখা যায়, এটা অনেকেই বলে। এবং এটার কিছু কিছু ছোট রেফারেন্স যদি বলি, আমার মেজ মামাও উনি নিজেই এরকম দেখেছেন, ওনার নিজের চোখে দেখা। যেমন উনি থাকেন মদিনাতে, এটা ছোট্ট, এটা মানে ঘটনার আগে একটা প্রি স্টোরি বলে নেই জায়গার পরিচয় হিসাবে। আমার মেজ মামা যেমন তখন আমার মামি প্রেগনেন্ট ছিলেন, তখন উনি বাসায় একা থাকতেন, আমার মামা জবে যেতেন এবং রাত্রে আসতেন। উনি একটা স্টোরের এরিয়া ম্যানেজার একটা কোম্পানি, ওনার যে যাওয়া আসা করা লাগে আর কি। তো উনি যেমন একদিন রাত 3টার সময় এসছেন, এসে তখন উনি গেট খুলেছেন। গেট খোলার পরে উনি দেখেন যে ওনার সামনে যে একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবের উপর একটা নীল আলো। আচ্ছা, বেশ নীল আলো, বেশ একটা বলের মতো শেপ, এবং সেটা ওই ওয়ার্ড্রোব থেকে উঠতে 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 পাশের জানলা দিয়ে আস্তে করে হারিয়ে চলে গেল। সো উনি খুব ভয় পেয়েছিলেন ওই দিন। হ্যাঁ, বাট হি হ্যাজ none other choice to actually to deal with the situation, কাজ ওখানে কেউ নেই, আত্মীয় স্বজন। আচ্ছা, খুব ভয় পেয়েছিলেন। যাই হোক, মামার কাছেই শোনা যে ওই অঞ্চলে নাকি অনেক এরকম এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়। তো এর মধ্যে আরেকটা ইনসিডেন্টের কথা যেটা আমি বলবো, সেটা পল্টু নামে একজনের কাছে শোনা। তো পল্টু বলেছিল আমাকে, যখন সে অনেক ইয়াং ছিল, তার বয়স তখন 16-17 বছর, মানে সে জাস্ট মানে কেবল সে 18-র কাছে চলে গেছে বয়স। এরকম সময় তার বাড়িতে এসে একটু মানে ছিল, দুরন্ত ছিল, বাইরে যেত, দুষ্টুমি করে বেড়াতো, হ্যাঁ, সিনেমা দেখতে চলে যেত। তো মফস্বল শহরে যেটা হয় আর কি, সেরকম সময় বাবা মা খুব পিটুনি দেয় তাকে। তো খুব পিটুনি খেয়ে সে মন খারাপ করে বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গিয়ে ওর এক চাচার বাসায় ওঠে এবং চাচাকে বলে যে আমাকে তুমি বিদেশ পাঠায় দাও, আমি থাকবো না, বাড়ি যাবো না, পড়াশোনা গিভ আপ করে। তো চাচা তাকে অনেক কথা বলে যে তোরে কোথায় পাঠাবো, বিদেশে পাঠানোর অবস্থা নাই। তো এর মধ্যে তার বাবার সাথে যোগাযোগ করে, তার বাবা বলে ঠিক আছে, পড়াশোনা যদি না করতে চায় বিদেশে পাঠিয়ে দাও তাকে। তো বিদেশে পাঠানোর ওয়ে কি, ভালো কিছু পায় না। তো ওর চাচাই বুদ্ধি দেয় যে ছেলে যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, ও তো উড়নচণ্ডী, ওকে কোথায় পাঠাবো, সেখানে যে কি করবে না করবে, পরে এক প্রবলেমে পড়বে। আর ওখানকার শাস্তি তো খুব কঠিন, জানেন, মিডল ইস্টে কোনো কিছু হলেই কঠিন কঠিন শাস্তি থাকে। তো বলেছে এরকম কোন শাস্তিতে তোমার ছেলে যদি পড়ে যায়, তবে ওকে সোজা করার একটা উপায় আমি জানি। ওর সব দুরন্ত বানা চলে যাবে, ওকে আমি ওখানে মেষ চারণার কাজ আছে, আচ্ছা, ওকে বলবো না এটা আমি বলে, মানে ছোট বকরি চড়ায় আর কি, ছোট ছোট বকরি মরুভূমিতে চড়ায় এবং রিমোট একটা এরিয়াতে নিয়ে রেখে আসে, এবং ডেজার্টের মধ্যে একটা রিমোট এরিয়া রাখে, এবং তাদের একটা আপনার থাকার ক্যাম্প ট্যাম্প থাকে, সেখানে অনেকদিন পর পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর রেশন আসে, কাইন্ড অফ পানিশমেন্ট টাইপের। কিন্তু অনেকে করে কিন্তু এই কাজ। তো তার চাচা এরকম একটা ভিসায় পল্টুকে নিয়ে যায়। পল্টু যদিও জানতো না, সে জানতো তাকে এমনি একটা কাজে নিয়ে যাচ্ছে, বাট তাকে নিয়ে যায় হচ্ছে ওই জায়গায়। তো যাই হোক, যেই ক্যাম্পে ওকে নিয়ে যায়, সেখানে সে ছাড়াও আরো 2 জন মানে শ্রমিক ছিল, মরক্কান। তো ও যখন যায়, যে দেখে যে খুবই মানে ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওই মেষের যত্ন, মেষ মানে ওই যে ছোট ছোট বকরি টাইপের, এগুলো যত্ন নেওয়া লাগে, এগুলোকে পালন লাগে, এবং এগুলার যত মানে আপনার এই পালগুলার রক্ষণাবেক্ষণ, আগের মতো দিন তো আর নাই যে হাতে লাঠি নিয়ে দৌড়ায় পিছিয়ে, সেরকম না, বাট এদের রক্ষণাবেক্ষণ করা, এদেরকে টেক কেয়ার করে রাখা, এগুলো হচ্ছে কাজ। তো ও ওখানে থাকে কয়দিন, থাকার পরে তখনই পরিবেশটা খারাপ লাগা শুরু করে, কারণ ক্যাম্পের মধ্যে কেউ থাকে না, ধুধু প্রান্তর, সন্ধ্যার পর বের হয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। সো ওর কাছে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে যেটা হয়, ওই মরক্কানদের কি একটা মানে প্রবলেম হয় না কিছু একটা, যে সামহাউ ওর ওখান থেকে ওই 2 জনকেই সরায় নেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা, সো বেসিক্যালি ও একাই ওই ক্যাম্পে থাকার টাইম এসে যায়, প্রায় 1 সপ্তাহ মতো ওর একাই থাকতে হবে এখানে। এরকম একটা সিচুয়েশন এসে ওখানে পড়ে। তো যখন পড়ে, তো বলতেছে যে ওকে একটা কর্নারের প্লটে থাকতে দেওয়া হয়। তো ওই জায়গাটা একটা মরক্কান ডিউটি করতো আর কি। তো সে মানে একটু অপ্রকৃতস্থ ছিল আর কি, তার আচরণগুলো ঠিক নর্মাল ছিল না। দেখা যেত কথা বলতো, হঠাৎ হঠাৎ তার উঠে যেত, সিজার উঠে যেত, তোতলায় কথা বলতো। তো ওই ক্যাম্পটাতেই ওকে সরায় রাখা হয়। তো বলতেছে যে ওখানে যখন ফার্স্ট রাতে ওর এক্সপিরিয়েন্সটা, ও ওখানে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে সে শুনতেছে, বেশ তখন মনে করেন 12টা 1টা বেজে গেছে আর কি, এরকম সময়
তো চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে ওই যে গানের ক্যাসেট ট্যাসেট সে সময় পাওয়া যেত, সেগুলো ওয়াকম্যানে নিয়ে শোনার চেষ্টা করতেছিল। তো এক সময় ক্যাসেট শেষ হয়ে গেছে, তখন তো 60 মিনিটস এর লুপ, মানে এক পাশে 30 মিনিট। তো ওটা অফ করে সে শুইছে, হঠাৎ করে সে শুনে প্রচন্ড ডাকতেছে বকরিগুলা, এবং মনে হচ্ছে যে মানে আপনার ছটফট 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 শুরু করে দিছে এখানে। তো ওর কাছে ওখানে এরকম করতেছে কেন বকরি, এখানে তো কোনো পশু আসার কথা না। হ্যাঁ, মরুভূমিতে দূরে নাকি কুকুর থাকে কিছু, সেই কুকুর আসলো নাকি। একবার চিন্তা করছে আমি কেন যাব, ওই কুকুর তো শুনছি মানুষই খেয়ে ফেলে, তা আমার তো ওখানে যাওয়ার দরকার নেই, খাইলে মানে যদি সমস্যা হোক আমি এখান থেকে বেরোবো না। তো চিন্তা করে চুপ করে বসে থাকে। আবার ভয়ে চিন্তা করে যে মালিক কোম্পানি আসলে তাকে কি করবে, এটাও ভয় পাচ্ছে। মোট কথা সে টেন্সড অবস্থায় আছে। এরকম যখন অবস্থা, হঠাৎ করে সে দেখে যে তার যে ওই জানালা ছিল আর কি, জানালার মধ্যে মানে মনে হচ্ছে হুম হুম করে বাতাস, মানে খুব জোরে বাতাস বাড়ি খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ঠাস করে একটা শব্দ হয়ে মনে হলো ওর গেটের ভিতরে একটা কিছু ধাপ করে পড়লো, মানে ওর দরজার ভেতরে এসে পড়লো। ও খেয়াল করলো যে জানলাটার মধ্যে বাড়ি মারতেছিল সেই জানলাটা বাতাসে হালকা ফাঁক হয়ে গেছে, মানে এটা উপরে উঠানোর জানালা সিস্টেমটা ছিল, যে লাইক শাটার সিস্টেম এরকম, তো সেটা উপরে একটু ফাঁক হয়ে গেছে এবং ওখান থেকে উড়ে যে কিছু ধাপ করে ওর দরজার কাছে পড়ছে। সো ও খুব ভয় পেয়ে যায়। রুমের মধ্যে কোনো আলো নাই, মানে এই যে ডিম লাইট বা লাইট কিছু জ্বালানো ছিল না। তো হালকা আলোতে সে খেয়াল করতেছে কিছু একটা বসা এখানে। তো দেখে মনে হচ্ছে যে বেশ বড় সাইজের, লাইক কুকুর টুকুর কিছু এরকম যদি সাইজ হয় সেরকম কিছু একটা বসা, এবং একটু পরে দেখে ফ্ল্যাপ ফ্ল্যাপ, মানে যে ডানা ঝাপটালে যেরকম বাদুড় বা কিছু সেরকম ডানা ঝাপটানোর শব্দ। ও একদম ভয় পেয়ে যে ও যেটা করে, মরুভূমির ওই অঞ্চলের টেম্পারেচারটা ছিল ঠান্ডা, মানে রাতের বেলা একটা কমফোর্টার টাইপের কিছু নিয়ে শুতে হতো, ও সেটাকে নিয়ে নিজের শরীর পুরো কভার করে ফেলে। তখন ও হঠাৎ শুনতে পায় খুব মানে গলায়, মানে এটাকে বলা হয় যে ঠিক নাকি বা কিচমিচি কোনো মহিলা যদি খুব কষ্ট করে কথা বলে, আচ্ছা এরকম গলায় ওকে আরবিতে বলতেছে। ও এর মধ্যে মোটামুটি আরবি কিছু শিখে ফেলছিল। হ্যাঁ, ওকে বলতেছে তুই এইখানে কেন। হ্যাঁ, ওই ওর যে ওখানে যে মরক্কান কলিগ ছিল তার নাম বলছে সে কোথায়। হ্যাঁ, তো ও খুব ভয় পেয়ে যায়। ও বলে যে তুমি কে, মানে ও যতটুকু পারে আরবিতে ভাঙা ভাঙা বলে তুমি কে, আমি জানি না, ও বাড়ি গেছে, তুমি কে, এরকম ভয় সে উত্তর দেয়। তো ওকে তখন বলে যে তুই খুব রং জায়গায় আসছিস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওই ওর কলিগের নাম বলে যে এখানে তুই থাকবি না, আমি তোকে কিন্তু করে ফেলবো, মানে তোকে আমি মেরে ফেলবো, এরকম করে ভয় দেখায়। তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে তুমি কে, বলে আমাকে দেখার সাহস কিন্তু তোর হবে না, দেখলে ভয় পাবি। ও তারপরে সাহসকে জিজ্ঞেস করে তুমি কে। তো তখন নাকি ও দেখে, আমার গুজবাম্প হচ্ছে কারণ সিনটা আমি ভিজুয়ালাইজ করছিলাম রাসেল ভাই, ওই গেটের কাছ থেকে নাকি হালকা যেখানে আলো আসছে সেখানে হঠাৎ করে মনে হলো কুজো অবস্থার থেকে একটা মানুষ উঠে এভাবে দাঁড়াইছে, এবং হাইট বেশ অনেক উঁচা, পুরা শরীরটাই কালো রং টাইপের, মনে হচ্ছে যে ছাই কালো, মানে কাকের যেরকম রং হয় সেরকম, আর চুল মাথা থেকে এইভাবে এলোমেলো হয়ে নামছে নিচে, এবং দুইটা ডানা, পিঠের মধ্যে দুটো ডানা, এবং হ্যাঁ, এবং নিজের চোখে তাকাইছে, এবং সেটা হাসতেছে, এবং হাসির মুখটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এবং মানে ও এটা দেখে আর সহ্য করতে পারে না, ও চোখ বন্ধ করে ফেলে, বলে দোয়া পড়া শুরু করে, এবং তখন নাকি সে একটা মানে হালকা মানে হাসির মতো শব্দ পায়, এবং দেখে চলে গেছে ওখান থেকে নাই। তো ও বলে যে দ্বিতীয় দিন ও তো দিনের বেলা, ওই দিন ওর মানে খুবই খারাপ অবস্থা ছিল, মানে ওর জ্বরের মতো আসছে, এবং ওখানে কেউ নাই, মানে ওখানে যে সেখানে মানে বলবে এরকম নাই। ওদের একটা টেলিফোন ছিল, সেই টেলিফোন দিয়ে সে কোম্পানিতে কল দেয়, এবং ওদের খুব মিসট্রিট করতো আর কি, কোম্পানির যে মূলীরা তারা করতো না, মানে মানুষই মনে করতো না। তো ওকে মানে ও ফোন করে বলার চেষ্টা করে যে আমি এখানে সমস্যা আছি, এই সেই, কেউ কোনো ওর কথার দামও দেয় না। তো সেকেন্ড রাতে ও যেটা করে আসল ভাই, ও দোয়া দুরুদ পড়ে মানে খুব করে সে ওখানে ওই রুমের মধ্যে কষ্ট করে, ওখানে ছাড়া ওর থাকার কোনো উপায় নাই। এবং সেকেন্ড রাতে এরকমই শব্দ আসে, মানে এরকম শব্দ হয়ে ওই জিনিসটার সে দেখে রুমের মধ্যে উপস্থিতি, হাসে এবং হাসতেছে। এবার বলে যে তুই ওকে তো পাঠাই দিছিস, তুই আসিস, এবার তোর সাথে আমার বোঝাপড়া হবে সবকিছু। আচ্ছা, তোর সাথে বোঝাপড়া হবে, এবং ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে বিভিন্ন কিছু নিয়ে, ও উত্তর দেয়। তখন ও চিন্তা করে যে ও আমাকে প্রশ্ন করে, আমি ওর কাছ থেকে কেন প্রশ্ন করবো না, আমি ওকে প্রশ্ন করবো। ও তখন তাকে সাহস করে জিজ্ঞেস করে যে তুই কে, তুমি কে। তখন সে বলে যে আমার নাম খান্নাস। নাম বলে? হ্যাঁ, বলে আমার নাম খান্নাস, আমার নাম খান্নাস, আমি এখানে থাকি, আমার বয়স এতশো বছর, ঠিক আছে। এবং ওই যে মরক্কান যে কলিগের নাম বলে, সে আমার মানে তাকে আমি পছন্দ করছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুই চাইলে আমাদের সম্পর্ক করতে পারিস, তোকে অনেক কিছু আমি জানাবো, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোকে অনেক কিছু জানাবো। ওর এই সাহসটা হয় না,
এবং ও মানে খুব এই জিনিসটা ভয় পেয়ে যায় এবং ওই জিনিসটা দেখলে মানে ও দেখেই মানে দেখা সহ্য করার মতো না আর ওর কাছে। এবং তৃতীয় দিনে ওর বেশ রাসেল ভাই সকাল হয় এবং এরপর থেকে ওর জ্বর আসে এন্ড ও এটা রেজিস্ট করতে পারে না, খুবই খারাপ অবস্থা। কোম্পানিতে শুধু কল করে বলে যে আমি মারা যাচ্ছি। তো এরকম অবস্থায় লাস্টে ওদের মালিক লোক পাঠায় এখানে, এসে ওকে ওখান থেকে রিকভার করে নিয়ে আসে। রিকভার করে নিয়ে এসে ওকে মানে শহরে নিয়ে আসে, এসে চিকিৎসা করে। জ্বর টর এসে যখন ও রিকোয়েস্ট করে যে তাকে চাকরির থেকে যাতে খালাস করে দেয় এবং পরবর্তীতে দেয়। বাট ও নাকি ওই দেশে আসার পরেও ওই জিনিসটাকে স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওর ভিতরে, এবং ও মাঝে মাঝে অপকৃষ্ট হয়ে যায় এবং ওর কথাবার্তার মধ্যে হঠাৎই মাঝে মাঝে মানে একটা এসে পড়ে, ওই যে ওই ওর আগের কলিগ যেরকম ছিল হঠাৎ করে তোতলা উঠতো, এই ধরনের ব্যাপার স্যাপার ওর মধ্যে এখনো আছে। ও এখনো বলে যে ওকে নাকি ওই যেখানে হুজুরের সাথে দেখাইছে সে বলছে যে তোমার সাথে খুব খারাপ, খুব সিনিয়র একটা জিন তোমাকে পজেস্ট করছে বা তোমার উপর এখনো তার প্রভাব আছে। সো এবং এদের ক্ষমতা এত যে এরা এখান থেকে মিডল ইস্ট উড়ে যেতে তার বেশিক্ষণ সময় লাগে না। বাংলাদেশ থেকে মিডল ইস্ট পর্যন্ত উড়ে যাওয়া তার জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। এবং ওকে এর জন্য তাবিজ দিয়ে দিছে, মানে সে বলছে এখনো পজেস্ট, এবং সে বলছে যে মাঝে মাঝে সে এখনো অনেক কিছু দেখতে পায়। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় কিছু দেখতে পায়। মনে করেন যে সে এক জায়গায় বসে আছে, সে ওই জায়গায় ফিল করতে পারে কি আছে এখানে, কি ধরনের ভাইব আছে, এবং এই প্রেজেন্স গুলো বুঝতে পারে। এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার ঘটনা। এবং আপনি যখন বলছিলেন তখন আপনি পুরো জিনিসটা আমি ভিজুয়ালাইজ করছিলাম এবং কি মানে ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা। আমার নিজেরই গুজবাম্প হয়েছিল ওর কাছ থেকে যখন শুনছি, এবং ও যে বর্ণনা দিয়েছে রাসেল ভাই, দ্যাট ওয়াজ ভেরি টেরিফিক ও যখন বলছে। এন্ড টু বি ফ্র্যাঙ্ক, আমিও অনেক আপনার ডিমোনোলজিস্ট যাদের কাছ থেকে কথা বলছি, এমনকি অনেক হুজুর এবং যারা এই কাজ করে, তারা কিন্তু বর্ণনাগুলোর সাথে আমাকে দিয়েছে অনেক মিলে যাওয়ার বর্ণনা। এন্ড পল্টু ইজ মানে সরি টু সে, সে এত বেশি মানে এডুকেটেড পারসন নাকি এই জিনিসটা বুঝতে পারবে বা এই জিনিসটাকে ফেব্রিকেট করে এক্স্যাক্টলি, এবং ইমাজিনারি কোন জিনিসপত্র নিয়ে এভাবে বলতে পারবে। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশের আরেকটি জায়গা, সবাই জানে, কুমিল্লার একটি ঘটনা বলবো। কুমিল্লার এই ঘটনাটি বলার আগে বলতে চাই, এটা একটি গোর খোদকের ঘটনা আর কি। মানে উনি চাক্ষুষ প্রমাণ, বাকিদের কাছ থেকে আমি ঘটনাটা নিয়েছি যে খবর খুলেছে তার কাছ থেকে। আচ্ছা, তো সেই যেই জায়গার ঘটনা বলছি সেইখানে ওই বাড়ির একটি পারিবারিক গোরস্থান আছে। ওই গোরস্থানে খুব বেশি কবর দেওয়া না, এরকম এত বড় গোরস্থান না, কিন্তু ওইখানে মানুষ মারা গেলে এই শাহাবুদ্দিন নামের লোকটাই কবর খোঁড়ে নরমালি। তো তাকেই ডেকে না হয়, কিন্তু তার কারণ হচ্ছে তার কবর খোঁড়ার মানে কবর যে খুঁড়ে খুব সুন্দর করে খোঁড়ে আর কি। আচ্ছা, গ্রাম সাইডের মানুষ তো খোঁড়ে একটু ডিফারেন্ট হবে, তো তার খোঁড়াটা খুব সুন্দর হয়, সেজন্য তাকেই সবসময় ডাকা হয় আর কি। তো ঘটনার দিন যেটি হয়েছে সেদিন 3 জন মানুষ মারা গিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। 3 জন মানুষ মারা গিয়েছিল, এর মধ্যে 2 জন ছিল হচ্ছে বয়স্ক, একজন মহিলা একজন পুরুষ, আরেকটি মেয়ে মারা গিয়েছিল 13 বছর বয়সের একটা মেয়ে। তো সকাল 10টা নাগাদ একটা জানাজা হয়ে কবর হয়। তো ওই কবরস্থানের পাশেই মসজিদ, ওইখানকারই এলাকার মসজিদ। তো ওই মসজিদে জানাজা হয়ে রাত 10টায় কবর হয়, সকাল 10টায় কবর হয়। দুপুর বেলা জোহরের নামাজের পর একটা কবর হয় জানাজা হয়ে। আসরের ওয়াক্তে একটা লাশ আসে, গোরখোদক যে শাহাবুদ্দিন সাহেব উনি বসেছিলেন আর কি কবরের পাশে, প্রতিটা কবরিতেও তার খোঁড়া আর কি। তো সে অপেক্ষা করতে থাকে, লাশ আসে, কবর হয়ে যায়। আসরের ওয়াক্তে একটা লাশ আসে, ওই লাশটা যেটা বললাম একটু পরের গ্রামের একটা মেয়ের লাশ আর কি। মেয়েটা 13 বছরের মেয়ে। সকালবেলা বড়ই গাছে সুইসাইড করার অবস্থা, মানে ডেড বডিটা পাওয়া যায় আর কি, সুইসাইড করা ডেড বডি আর কি, গলা পেঁচিয়ে, ওড়নার মধ্যে গলা পেঁচিয়ে বড়ই গাছে সুইসাইড করে। তো মেয়েটা লাশ নিয়ে আসে, আসরের ওয়াক্তে নামাজ হয়, নামাজের পরে যখন লাশ কবর দেওয়ার জন্য গেট খুলে ভেতরে ঢুকে এমন সময় এলাকার লোকজন সবাই চলে আসে। আচ্ছা, তো এলাকার লোকজন চলে আসে, এই আসলে ঘটনা বছর 1993 ঘটনা। তো এলাকার লোকজন আসার পরে বলে যে দূর থেকে তিনি দেখেন যে একটু ঝগড়াঝাকড়ি, একটু বাকবিতণ্ডা হচ্ছে আর কি। তো তিনি কাছে যান, কাছে যাওয়ার পরে শুনতে থাকেন যে ওই এলাকার লোকজন চায় না যে ওই মেয়েটার দাফন ওই কবরস্থানে হোক, এবং এই ঝগড়া, এই চিল্লাচিল্লি, মেয়েটার বাবার কান্না, আত্মীয় স্বজনরা সেই কান্না থামায়, আবার তর্কে জড়ায়, এরকম করতে করতে মাগরিবের নামাজ হয়ে যায় আর ঈশার নামাজ হয়ে যায়। আচ্ছা,
তো শেষ পর্যন্ত যখন পারমিশন দেওয়া হয় যে ঠিক আছে তোমার মেয়ের কবরটা এখানে হোক, কারণ তারা চায় না যে কোনো আত্মহত্যা, তো ইসলামে লেখা না, ওই এলাকার লোকজনের কথা, আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করলে একসেপ্টেড না, ওই গ্রামে একসেপ্টেড না। তারা এই জিনিসটা, ওই ফতোয়াটাই তখন পর্যন্ত আর কি, যে না ডেড বডি এখানে কবর দেওয়া যাবে না, অন্য জায়গায় কবর দাও, নিজের জমিতে কবর দাও, এইরকম কথাবার্তা বলতে বলতে লাস্ট পর্যন্ত একটা কথায় উপনীত হয় যে ডেড বডিটার কবর দেওয়া হবে এখানে, কিন্তু এলাকার কোনো মানুষ ওই জানাজাতে শরীক হবে না। আচ্ছা। তো এলাকার কোনো মানুষ যেহেতু শরীক হয় নাই, তো আত্মীয় স্বজন সহ সব মিলে 7 জন মানুষ ছিল, ওই গোরখোদক এবং ওই ইমাম, তারা সবাই মিলে জানাজা দেয় হচ্ছে রাত 10টার দিকে। তো হারিকেনের আলোয় রাসেল ভাই, অন্ধকার, ওই এলাকাটা অন্ধকার, তো হারিকেনের আলোয় যতটুকু দেখা যায়, তো লাশ উঠাতে যাবে এমন সময় সবার আগে খেয়াল করে মেয়ের ভাইয়ের। আর মেয়েটা খুব আদরের মেয়ে ছিল, যে 3টা বাঁধন, যে পায়ের মধ্যে কোমর একটা বাঁধ থাকে আর মাথায় একটা বাঁধন থাকে, একটা বাঁধনও নাই, মানে গিট নাই ডেড বডির মধ্যে। আচ্ছা। এখন সবাই কি শত্রুতা করে গিটটা সরাই দিল, কিন্তু গিটটা তখন পর্যন্ত এশার ওয়াক্তে ছিল, হঠাৎ করে গিটটা কোথায় গেল একা একা। আর আশেপাশে রাসেল ভাই ধানি ক্ষেত, আশেপাশে জমি টমি আর মসজিদ, আর কিছু দূরে গ্রামের বাড়ি, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে না, একদম গুমোট অন্ধকার। রাত 10টা 10:30 বাজে, অন্ধকার একদম, আশেপাশে অন্ধকার, চাঁদের আলোটা পর্যন্ত, চাঁদও নেই আকাশে, মানে ওই হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে। তো তারা লাশ উঠাতে যায়, কোন মতে তো লাশটা কবর করতে হবে। এখন গিট দেবে কোথায়, কারণ লাশটা তো গোসল করানো হয়েছে, আবার এখানে নতুন কিছু তো অ্যাড করবে না। তো তারা কাঁধ উঠাতে যায়, যে মানে ওনার ভাষায় যে ডেড বডিটাকে উঠাতে পারতেছিল না, পরে আমি মানে ওই গোরখোদক যে সাহায্য করে তারপরে উঠাতে পারে না, এরকম খারাপ অবস্থা। তবে অনেক কষ্টে অনেক ওজন হয়ে যায়, হঠাৎ করে এত ওজন হয়, কারণ যখন নিয়ে আসে তখন এত ওজন ছিল না, হঠাৎ করে এই লাশের ওজন হলো কিভাবে। তো লাশ কাঁধে করে নিয়ে ওই কবর যেখানে গর্ত করা আছে সেই জায়গা পর্যন্ত যায়। যাওয়ার সময় ওই এক পাশের মানে কাঠের তো লাশের খাটিয়াটা, ওই এক পাশটা সরিয়ে দেয়, সরানোর পরে যাতে ইজিলি ডেড বডিটা মাটিতে মানে কবরের ভিতরে ঢুকাতে পারে। তো ধরবে এমন সময় কবর থেকে মানে লাশ থেকে কে যদি কান্না করছে, আপনার হাতের মধ্যে যদি কেউ থাকে সে কান্না করলে আপনি অবশ্যই বুঝবেন। এটার জন্য এক্সাম্পল দেওয়ার জন্য আমার আশেপাশে ঘর বাড়ি আছে এটা বলতে হবে না, আপনার হাতের কাছে আপনার হাত দিয়ে একজনকে ধরছেন, সে কান্না করছে এবং সেই মানুষটা মৃত, আপনি কি এরকম ভাববেন? তো ওই গোরখোদক এবং সাথে ইমাম সাহেব যে ছিল, তাড়াতাড়ি লাশ কবর দেন, তাড়াতাড়ি লাশ দাফন করে। এই জায়গাটা এখন খুবই ইনসিকিউর অবস্থায় আছে, তাড়াতাড়ি লাশটা দাফন করে। ইনসিকিউর না, কবরস্থান তো সবচেয়ে সিকিউর জায়গা, কিন্তু তারপরে তাদের ভয় হচ্ছিল যদি কোনো ধরনের মানে ডিফারেন্ট কিছু তারা দেখে ফেলে তখন জিনিসটা খারাপ হয়। তো তারা লাশ কবরে নামায় এবং মেয়ের বাবা আর লাশ ধরে কবরের মাটি মানে কবরে নামতে পারে না, সে কান্না করতে করতে একদম একাকার অবস্থা, একসার অবস্থা। তো মেয়ের ভাই এবং মেয়ের চাচা লাশ নিয়ে কবরে নামে। আচ্ছা। কবরে যখন শুয়ে দেয় তো আমরা মাঝে আমার মাথাটা একটু সরিয়ে দিই, মানে একটু খুলে দিই, এবার মুখটা পশ্চিম দিকে করে দিই। মুখটা যখন পশ্চিম দিকে করতে যায় তখন যে জিনিসটা সবচেয়ে বেশি মানে পরিলক্ষিত সেটা হচ্ছে রাসেল ভাই, মেয়েটার মুখটা কান্না করা অবস্থায় ছিল, কান্না করা ফেস। মেয়েটার ভাই মুখটা পশ্চিম দিকে করে দিতে যে নিজের ইচ্ছাবশত একটু দেখতে যে এই জিনিসটা দেখে ফেলে যে একটু আগে কান্না করছে এবং ওই 7 জনের সবাই শুনছে এবং মানে কান্না করছে, তো মানে বুঝা যাচ্ছে যে কেউ কান্না করছে ওই জায়গায়। তো দেখে যে মুখটা ক্রন্দনরত অবস্থা এবং পুরো চোখ দিয়ে পানি টল টল করে পড়েছে। সে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে মাথাটা মানে ওই উপরে যে গিট যেখানে ছিল সেই জায়গাটা ঢেকে দেয়, ঢেকে তাড়াতাড়ি বাঁশ দেন, আমাকে তাড়াতাড়ি বাঁশ দেন, চাটাই দেন তাড়াতাড়ি। তো বাঁশ যখনই দিতে যায় রাসেল ভাই তখনই মাটি খসে পড়ে। আচ্ছা। যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে, যখনই বাঁশ দিতে যায় তখনই মাটি খসে পড়ে, বাঁশ দিতেই পারছে না। আর হঠাৎ করে শব্দ আসে, আব্বা আমাকে মাফ করে দেন। একদম নিজে শুনতে পায়, নিজে সবাই শুনছে এখানে, আব্বা আমাকে মাফ করে দেন। তখন বলে এই তাড়াতাড়ি চাটাইতে, তাড়াতাড়ি বাঁশ দে, যতটুকু পারে বাঁশ দিয়ে রাখে। তারপরে বলে যে আমাকে উঠাই নেন। একটা পর্যায়ে বাঁশ দিতে পারছে না, চাটাইও দিতে পারছে না, কোনো মতো উপর ডেড বডির উপর দিয়ে বাঁশ দিয়ে এখন ওই গোরখোদক বলছে আপনি মাটি দেন, তাড়াতাড়ি আপনি মাটি দেন। তো ওইখান থেকে কান্নার সাউন্ড এবং সাথে সাথে বলছে আব্বা আমাকে মাফ করে দেন, আব্বা আমাকে মাফ করে দেন। তখন ওই খালি মাটির জোরে জোরে টেনে টেনে মানে ওই যে গোরখোদক সে বলে যে আমি নিজে শুনছি আর মাটি টানছি, নিজে শুনছি মাটি টানছি, যত আমি মাটি টানি তো ওই চিৎকার করে বলতে থাকে আব্বা আমাকে মাফ করে দেন।
কোনো মতে ওই যে আমরা যেমন কবর দেওয়ার পর খুব সুন্দর করে ঢিবি করে দিই, ওরকম কিছু করার আর সময় হয় নাই, দোয়া করারও সময় হয় নাই। উনি সবাইকে নিয়ে ইমাম সাহেব সহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই কালিমা শাহাদাত পড়তে পড়তে বেরিয়ে যায়। এবং বের হওয়ার সময় জিনিসটা সবচেয়ে বেশি দেখে যে ওই লাশ দেওয়ার বরাবর পিছনে 3টা শিয়াল দাঁড়িয়েছিল, গেটের ওই পাশে আর কি, বেড়ার ওই পারে 3টা শিয়াল দাঁড়িয়েছিল, এবং তারা যত দ্রুত পেরেছে ওখান থেকে বেরিয়ে গেছে। পরবর্তীতে যেটা জানা যায় যে আসলে এটা সুইসাইড ছিল না, ওই মেয়েটা জিন ওর উপর ভর করেছিল, সামহাও ওভাবেই তিনি ওই মেয়েটা মারা যায়। ঘটনাটা ওই বাবা আমাকে ক্লিয়ার করে বলে নাই, এতটুকু বলেছে যে আমার মেয়েটাকে জিন আচর করেছিল, আমার মেয়েটা সুইসাইড করে নাই। কিন্তু গ্রামবাসী জিনিসটা বুঝতে না পেরে এরকম ঝামেলা করলো আমার মেয়েটার লাশের সাথে। ওকে, চমৎকার একটা আবহের তৈরি হয়েছে ডক্টর আলিফ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এরকম ভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে স্টুডিওতে আসার জন্য। এবং এই আবহটা নষ্ট করতে চাই না, আমরা সরাসরি চলে যাই বাবু ভাইয়ের কাছে, যাতে এই অ্যাম্বিয়েন্সটা থাকতে থাকতেই আমরা তার সেকেন্ড ঘটনাটা শুনে ফেলতে পারি। জি বাবু ভাই। থ্যাংক ইউ রাসূল ভাই। এটা সোহেল ভাইয়ের কাহিনী। উনি